হাসি কান্না বিনোদনে মাতিয়ে রাখো মনটারে, তারা তুমি শুকতারা হয়ে রয়ে যাবে সবার অন্তরে। সপ্তাহের এই দিনটি আমাদের তারকাদের সাথে গল্প করার দিন। এই সময়টিতে এমন ব্যক্তিত্বদের নিয়ে আমরা হাজির হয়ে যাই যাদের জীবনের নানা গল্প আমাদের জীবনকেও রঙিন করে তোলে। মমতাজ হারবাল নিবেদিত আজকের তারকার আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা জাহান। প্রিয় দর্শক, রবীন্দ্র জয়ন্তী বা ২৫শে বৈশাখ বাঙালি জাতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসব। বাংলা পঞ্জিকা অনুসারে প্রতি বছর বৈশাখ মাসের ২৫ তারিখে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে এই উৎসব পালিত হয়। ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা সহ অন্যান্য রাজ্য এবং বাংলাদেশের বিপুল উদ্দীপনার সঙ্গে এই উৎসব পালন করা হয়েছে। বহির্বিশ্বের অন্যান্য অঞ্চলের বসবাসকারী বাঙালিরাও এই উৎসব পালন করেছেন। রবীন্দ্রসঙ্গীতের গুণী শিল্পী আজ আমাদের সাথে রয়েছেন। বাংলাদেশ ও বিশ্বের নানা প্রান্তের বাংলা ভাষাভাষী মানুষের কাছে রবীন্দ্রসঙ্গীত গেয়ে বিপুল প্রশংসিত হন এই মানুষটি। এছাড়াও তিনি গেয়েছেন প্রেমের গান, বাউল ও কীর্তন অঙ্গের গান। আমাদের আজকের তারকার আয়োজনে আমার সাথে রয়েছেন আমাদের সকলের প্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী তানজিনা তওয়া। অনেক অনেক শুভেচ্ছা। অনেক শুভেচ্ছা। এবং আমি বলবো যে এরকম একটা আয়োজন আসলে অন্যরকম আমার কাছে। শব্দটাও ভীষণ অন্যরকম এবং যেটা হয় আর রবীন্দ্রনাথের জন্মদিন বলে কথা, সেটা একদম আচ্ছা, গতকাল নিয়ে তাহলে একটু জানতে চাই যে বিপুল উৎসাহ, উদ্দীপনায় এবং ভালো লাগা থেকে কিন্তু আমরা দেখেছি আমাদের সব প্রজন্ম, নতুন প্রজন্মও কিন্তু খুব আমি বলবো উৎসব মুখর পরিবেশে রবীন্দ্র জয়ন্তীকে পালন করলো। কেমন লাগে? খুবই ভালো লাগার জায়গা। ১৬৪তম জন্মদিন রবীন্দ্রনাথের, এবং যত দিন যাচ্ছে রবীন্দ্রনাথের গান তত বেশি নতুনদের কাছে অনেক জনপ্রিয় হচ্ছে। হ্যাঁ, হয়তো বলতে পারি যে সংখ্যাটা কম, কিছু সংখ্যক গান, কিন্তু সংখ্যাটা বাড়বে তো আস্তে আস্তে, সেটাই তো খুব আনন্দ। আসলে যত বেশি গীত হবে, যত বেশি শ্রুত হবে, সংখ্যাটা কিন্তু দিন দিন বাড়তে থাকবে। এবং আমি একটা কথা বলতেই চাই, যারা দীর্ঘদিন যাবৎ রবীন্দ্রসঙ্গীত কে চর্চা করে যাচ্ছে এবং গাইবার চেষ্টা করছে, তারা কিন্তু সবসময় চেষ্টা করে যে গানগুলো আসলে এখনো পর্যন্ত খুব বেশি গীত হয়নি বা সাধারণের কাছে পৌঁছায়নি, সে গানগুলোকে বারবার পৌঁছে দেওয়ার। তো গান নিয়ে তো আলাপ হবে, তোমার গান নিয়েও কথা হবে আপু, কিন্তু তার আগে যেহেতু আমরা রবীন্দ্র জন্মজয়ন্তীর উৎসবে আজ রয়েছি, আমরা ছোট্ট করে তার স্মরণে একটি গান দিয়ে শুরু করতে চাই। নিশ্চয়ই। আমার যেটা মনে হয় যে আমাদের অনেক উপলব্ধির জায়গা তো রবীন্দ্রনাথ খুব স্বচ্ছ করে দেন, একদম পরিষ্কার করে দেন কিছু কিছু উপলব্ধির জায়গা, যেগুলো আমরা খুব সাধারণ মানুষ অনুভব করতে পারি না, অনুভূতির জায়গাটাকে নাড়িয়ে দিয়ে যান। সেরকম আমার মনে হয় যে আমরা এই যে বিপুল একটা বিশ্ব, এখানে যে বিশ্ব যে যজ্ঞ চলছে, কত কোটি কোটি প্রাণ, তাই না, শ কোটি প্রাণ, সেখানে আমি একটা ক্ষুদ্র প্রজাপতি হয়ে জন্মাতে পারতাম, তা না হয় আমি মানুষ। এই যে আমার অস্তিত্ব, এটা একটা বিস্ময় আমার কাছে মনে হয়। যতটুকুই হোক, একটা মানুষের জীবন যতটুকুই হোক, সেটা একটা বিস্ময়। ওইটুকু সময় বেঁচে থাকাটা একটা বিস্ময়। তো সেরকম একটা ভাবনা, যে ভাবনাটা আমাকে সত্যি, আমি যখন এই গানটা গাই তখন আমার মনে হয় সত্যিই তো আমি তো একটা অংশ এই পৃথিবীর। অবশ্যই। যেহেতু বৈশাখ, একদম বৈশাখ পর্যায়ে গানটি আছে এবং আমাদের সকলের পরিচিত গান। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে, তাই জাগে আমার প্রাণ। আকাশ ভরা অসীম কালে যে হিল্লোলে জোয়ার ভাটায় ভুবন দোলে, নাড়িতে মোর
বিস্ময়ে তাই জাগে জাগে আমার প্রাণ আকাশ ভরা। বাহ। প্রত্যেকটা গানের মধ্যে একটা আত্ম উপলব্ধির বিষয় রয়েছে। একদম শুধুমাত্র গানটা শুনবার জন্য নয়, আমরা যদি চেষ্টা করি আসলে গানের মাধ্যমে রবিগুরু কোন মেসেজটা আমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন, তাহলে কিন্তু আসলে দেখবো আমাদের জীবনের অনেক মাইনে আমরা খুঁজে পাই। ঠিক। এবং তার লেখনীতেও আমরা একই বিষয় দেখেছি। একদম ছোট গল্প থেকে নিয়ে শুরু করে আমরা যখন তার উপন্যাস পড়ি তখনও কিন্তু আমরা শিহরিত হই একদম যে এমন একজন মানুষ ছিলেন যে ছোট বড় সকলের মানে মনের কথাগুলোকে আসলে তার লেখনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন। এবারের জন্মজয়ন্তীতে কোনো প্রতিপাদ্য বিষয় নিয়ে কি কাজ করা হয়েছে? এবারের জন্মজয়ন্তীর তো অনেক আমরা যেহেতু অনেকগুলো সংগঠন কাজ করেছি এবং সেখানে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা আছে, বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা, এবং এছাড়াও আরও অনেক ছায়ানট আছে। তারপরে আমি বলবো আরও কিছু একেবারেই যারা কাজ করছে, হয়তো অনেক দীর্ঘদিন থেকে কাজ করছে না, কিন্তু গত 20-25 বছর থেকে কাজ করছে, এরকম কিছু সংগঠন। তারা এক একজন এক একটা প্রতিপাদ্য নিয়ে কাজ করেছে। কারো প্রতিপাদ্য ছিল আমি ভয় করব না, ভয় করব না। কারো প্রতিপাদ্য ছিল এরকম আমাদের, সত্যি কথা বলে আমাদের এখন বৈষয়িক যে, হ্যাঁ আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে আমাদের সমসাময়িক যে বিষয়গুলো আছে সেগুলো যেই সব জায়গায় আমাদেরকে খানিকটা থমকে দাঁড়াতে হচ্ছে কোথাও কোথাও, ওই রকম কিছু বিষয় প্রতিপাদ্য ছিল। কারণ আমরা রবিগুরুর লেখনী যদি দেখি বা তার গান যদি দেখি, প্রত্যেকটা গান বা লেখনীতে কিন্তু তিনি স্পষ্টভাবে আসলে সম্প্রীতির বন্ধন, ভ্রাতৃত্বের বন্ধন, দেশপ্রীতি এবং সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তনকে আবার মানে একসেপ্ট করা, সেই বিষয়গুলোকে কিন্তু তিনি তুলে ধরার চেষ্টা করেছেন সব সময়। একদম তাই। তো সেই জায়গা থেকে এত সমসাময়িক তার কথা, তার লেখনী, তার গান, এগুলো তো আমাদের তরুণ প্রজন্মদেরকে অনেক বেশি আকৃষ্ট করার কথা। তরুণ প্রজন্ম কি আসলে ওই পরিমাণ রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা করছে বা তার ভাব বা বিষয়বস্তুকে গ্রহণ করছে, কি মনে হয়? এটা আসলে আমি বলবো যে ওই যে বললাম যে ভালো লাগার জায়গা হয়তো আছে, সেটা হয়তো খুব একটা সীমিত জায়গার মধ্যে, কিন্তু সেটা প্রসারিত হতে সময় লাগবে না, আমার দৃঢ় ধারণা। কারণ উপলব্ধির জায়গাটা তো প্রতিদিন পরিবর্তিত হচ্ছে মানুষের। আর যেটা হয়, এই তরুণরাই যখন তরুণের জায়গা থেকে খানিকটা চিন্তা করে যে একটু কিছু জানার বিষয় থেকেও, ওই যে তারকা আজকে যেখানে আছি আমরা, তারকারা যখন খানিকটা রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলেন বা কাজ করেন, তখন ওদের কাছে সেটা মনে হয় বাহ, বিষয়টা কি। আমি কেন বলছি, তখন আরেকটু জানার চেষ্টা করে। ধরুন একটা গান শুনলো, মাঝে মাঝে তব দেখা পাই, খুবই পরিচিত গান, হ্যাঁ ভীষণ পছন্দের গান, সত্যি কথাগুলো তো অসম্ভব সুন্দর না? তবে আমার মনে হয় এই গানটা প্রথম যখন আমরা শুনি, সবার আগে বোধহয় আমরা ভাবি এটা প্রেমের গান। হ্যাঁ একদম তাই। আমার কাছের কাউকে বলছি, প্রিয়াকে বলছি বা প্রিয়কে বলছি। তো এই যে বলার ধরনটা রবীন্দ্রনাথের মানে খুব চমক বা জাদু হচ্ছে তার বলার ধরন। খুব সহজ কথাকে একদম খুব সুন্দর করে পরিবেশন করা। সুন্দর বলতে কি, সেখানে নিশ্চিত একটা ভাব আছে, নিশ্চিত একটা কি বলবো, চিন্তা ভাবনা আছে। রাইট। এবং সেই ভাবটাকে আসলে আমরা আমাদের সৃষ্টিকর্তার প্রতি যেমন প্রেরণ করতে পারি, একই সাথে আমাদের প্রিয় মানুষটির জন্য হতে পারে। এত চমৎকারভাবে লিখেছেন। আমরা আরও কথা বলবো তমাপু, কিন্তু তার আগে ছোট্ট একটু বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পর আবারও ফিরে আসছি মমতাজ হারবাল নিবেদিত আজকের তারকায়। সাথে থাকুন বিরতিতে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মমতাজ হারবাল নিবেদিত আজকের তারকায়। প্রিয় দর্শক, আজ আমরা গল্প করছিলাম রবীন্দ্রসঙ্গীত শিল্পী তানজিনা তমার সাথে। আবারও ফিরে যাচ্ছি আড্ডায়। ফিরে এলাম। রবীন্দ্র জন্মজয়ন্তী বিষয়টা আসলে আমরা মনে হয় পহেলা বৈশাখ থেকে নিয়ে শুরু করে 25 বৈশাখ, এই পুরো সময়টা জুড়েই উদযাপন করতে পছন্দ করি, তাই না? বাঙালির একটা অন্যরকম টান থাকে এবং বৈশাখের যে গান দিয়ে আমাদের যাত্রাটা শুরু হয়, সেটাও রবীন্দ্রনাথের। তো এই যে রবীন্দ্রনাথ আমাদের বাংলা
মানে বাংলার কৃষ্টি কালচার সভ্যতাকে তুলে ধরার জন্য এত চমৎকার কিছু সৃষ্টি রেখে গেছেন এবং সেই সৃষ্টি দিয়েই কিন্তু আমরা আজও অব্দি চলছি। হ্যাঁ, এই মানুষটাকে জানবার জন্য আমাদের নতুন প্রজন্মের আসলে আমি শুধু বলবো পাঠ্য বই নয়, আরো অন্যান্য অনেক কর্মশালা হতে পারে। সেগুলো নিয়ে কি আসলে খুব ব্যাপকভাবে কাজ করবার কোনো ভাবনা রয়েছে? আমার মনে হয় অনেক কিছুই হতে পারে, শুধু গান নয়, তার সাহিত্য, তার যে আমাদের যে কৃষি ভাবনা, সেইখানেও কিন্তু রবীন্দ্রনাথ আছেন। ক্ষুদ্র ঋণের প্রচলন রবীন্দ্রনাথই প্রথম করেছিলেন এই বাংলায়, শিলাইদহে। তো সেরকম অনেক কিছু জানার আছে। এই মানুষটি তো শুধু গান লেখেননি বা উপন্যাস লেখেননি, তিনি আমাদের এই বাঙালির যে জীবন আচরণ, সেখানেও একটা বিশাল পরিবর্তন এনেছেন। তো সেই পরিবর্তনের জায়গাগুলো নিয়ে আমরা নিশ্চয়ই অনেক কিছু করতে পারি। অনেক কিছু ইন আ সেন্স যে যেটা বললেন, কর্মশালা করতে পারি, সেমিনার হতে পারে, হচ্ছে না যে তা না, তবে আরেকটু মনে হয় বেশি হওয়া উচিত। হ্যাঁ, মানে আমি যেটি আমি বলতে চাই সেটি হচ্ছে লাইক একটা সেমিনার হচ্ছে, সেটার জন্য হয়তো আমি ইনভাইটেশন পাচ্ছি, কিন্তু আমি যতটুকু জানি আমার কর্মক্ষেত্রের জন্য কিন্তু আমার রবীন্দ্রনাথকে জানতে হয়। কিন্তু অনেকেই রয়েছেন যাদের জীবনে রবীন্দ্রনাথের প্রভাব আসলে সেভাবে করে পড়বার সুযোগ নেই, তাদেরকে জানানোর জন্য, সাধারণ মানুষের কাছে রবীন্দ্রনাথকে এবং তার সৃষ্টিকে পৌঁছে দেওয়ার জন্য আমাদের মানে আদৌ ওভাবে আসলে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে কিনা। স্পেশালি আমি বলবো এই যে এখন যে সময়টার মধ্যে দিয়ে আমরা পার হচ্ছি, বিভিন্ন টার্ম রয়েছে যে জেনজি, এবং এরপরে আসছে আলফা, মেবি এরপরে আসবে বেটা, সো তাদের কাছেও তো আমাদের রবীন্দ্রনাথকে পৌঁছাতে হবে। তা না হলে তো তারা বাংলা শিখবে না। বাঙালি যে সংস্কৃতি রয়েছে, আমাদের যে এত স্ট্রং একটা বেস রয়েছে, এটা সম্পর্কে জানানোর জন্য আমাদের কি করণীয়? আসলে এখন তো কি বলবো, প্রচারের যুগ, তো সেটা যদি করি তাহলে আমাদের আসলে আমরা প্রত্যেকেই কিন্তু একটা ডিভাইস হাতে নিয়ে আছি, এবং সেখান থেকে আমরা নিজেরাই প্রচার করতে পারি অনেক কিছু। সেটার জন্য যে ডিভাইস থেকে আমরা শিখতেও পছন্দ করি। হ্যাঁ, আমি দেখি যে অনেক সঠিকটাও যেমন আমরা শিখছি, ভুলটাও শিখছি। তো আমরা যারা কিছুটা জানি, আমি আমার ক্ষেত্র থেকে চেষ্টা করতে পারি, আবার যিনি সাহিত্য নিয়ে চর্চা করছেন তিনি তার ক্ষেত্র থেকে শুরু করতে পারেন। যিনি হয়তো রবীন্দ্রনাথের জীবন আচরণ নিয়ে কাজ করছেন, হ্যাঁ, বা তার জানা বেশি আছে, তিনি সেখান থেকে শুরু করতে পারেন। তো আমি মনে করি না যে অনেক বড় একটা সেমিনার করলাম, সেখানে ইনভাইট করলাম অনেককে, তারা এসে হতেই পারে, সেটা হতে পারে, কিন্তু আমি যদি ক্ষুদ্র প্রচেষ্টা বলি তাহলে এই ক্ষুদ্র প্রচেষ্টাটাও সেটা আসলে আমাদের সোশ্যাল মিডিয়া থেকেই শুরু হতে পারে, কারণ এটা সবার হাতে হাতে অ্যাভেলেবেল। এবং একটা সময় ছিল, আমাদের শৈশব কেটেছে যে রবীন্দ্র জন্মজয়ন্তী, তাকে নিয়ে কিন্তু এক সপ্তাহ ব্যাপী আমরা বিভিন্ন নাটক দেখতাম, তার বিভিন্ন উপন্যাসের বিভিন্ন ছোট ছোট গল্পগুলোকে কেন্দ্র করে বা চরিত্রগুলোকে কেন্দ্র করে নাটক হতো। সেই নাটক থেকেও কিন্তু আমরা অনেক কিছু শিখতাম, এবং সময়ের সাথে সাথে যে সামাজিক পট পরিবর্তন হওয়া, সেই গল্পগুলো আমরা জেনেছি কিন্তু হচ্ছে রবীন্দ্রনাথের ছোট গল্প বা যে কোনো উপন্যাসের চরিত্র থেকে। এবং একটা পর্যন্ত আমার মনে আছে যে আমরা সেই চরিত্রগুলোকেও নিজেদের মধ্যে ভাবতে শুরু করতাম। এই যে এক একটা চরিত্র বা উপন্যাস আমাদের জীবন আচরণ বা আমাদের ব্যক্তিত্বে যে প্রভাব বিস্তার করে, সেই প্রভাব বিস্তারের কারণেই কিন্তু আমরা আসলে এখনো মনে প্রাণে বাঙালি, এবং সেটার অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুর অনেকটা জায়গা জুড়ে আছে সেই জায়গাটা। রাইট, মানে আমি আসলে আজকের কথা দ্বারা যতটুকু বুঝতে চেয়েছি বা বোঝাতে চেয়েছি, আমার মনে হয় দর্শকরাও একমত হবেন যে আমাদের যারা এই প্রজন্ম রয়েছে তাদের জন্য আসলে আমাদের কিছু করা প্রয়োজন, এবং তাদেরকে উৎসাহিত করা প্রয়োজন সবার আগে, একদম তাদের মতো করেই। রাইট, তাদের মতো করেই আমরা তাদেরকে উৎসাহিত করি। যে আমাদের রবীন্দ্রনাথ শিখিয়ে গেছেন যে সময়ের পরিবর্তনে নিজেদেরকেও পরিবর্তিত করতে হবে। সেটাই। তমাপু, আড্ডা দিতে খুব ভালো লাগলো। সময়ের একেবারেই শেষ দিকটাতে রয়েছি, বিদায়ের পালা। গান শুনতে শুনতে ডেফিনেটলি আমরা বিদায় নেব। তার আগে আমাদের দর্শকদের জন্য যদি কোনো মেসেজ থেকে থাকে। আমার একটাই বলবার আছে যে আমরা আসলে অনেকটা যে জানি তা কিন্তু নয়, খুব খুব সীমিত জানি। যদি একটু জানার চেষ্টা করি, এখন জানবার জন্যে সব দ্বার উন্মুক্ত, খুব সহজেই অনেক কিছু জানা সম্ভব। তো সেই চেষ্টাটা করি, সঠিকটা জানবার চেষ্টা করি, এবং রবীন্দ্রনাথকে জানলে আমরা নিজেরাই সমৃদ্ধ হব। শুধু এইটুকুই বলার যে আমরা সঠিকটা জানবো, ভুলটা নয়।
খুবই চমৎকার বলেছেন যে সমৃদ্ধ একটা জাতি গঠনের জন্য আসলে আমাদের যে মানে সৃষ্টি রয়েছে রবীন্দ্রনাথের, সেই সৃষ্টি সম্পর্কে জানা খুব প্রয়োজন, এই মানুষটিকে জানা প্রয়োজন। তাহলে হয়তো অনেক মতবিরোধ থেকেও আমরা বেরিয়ে আসতে পারবো। গানে গানে বিদায় নিতে চাই, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়েছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মমতাজ হার্বাল নিবেদিত আজকের তারকার আয়োজন। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আবারও দেখা হবে আমাদের আগামী আয়োজনে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন ডিবিসি নিউজে 24 ঘন্টা। গান শুনি আপু? নিশ্চয়ই, এটিও সকলের খুব প্রিয় গান, আমারও। সেটা দিয়ে শেষ করি। খুব ভালো থাকবে। থ্যাংক ইউ। ডিবিসির জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমি জানি যে বাংলা সংস্কৃতি, রবীন্দ্রনাথ বা আমাদের অন্য যে আছেন কবিরা, তাদের সকলকে নিয়ে ডিবিসি কাজ করে। এরকম যতটুকু সুযোগ ডিবিসি পায়, সে প্রচেষ্টা অব্যাহত থাকুক। থ্যাংক ইউ। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নের পারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, কবে তুমি গেছিলে আখের পানে চেয়েছিলে, ভুলে গেছি শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা।